আমাদের স্কুলে আপনার ছেলে মেয়ে নাতিপতিদের আলু ভর্তা শেখানো হচ্ছে, বেগুন ভর্তা শেখানো হচ্ছে, হাঁস কিভাবে ডাকে শেখানো হচ্ছে, কুকুর বিড়াল শেয়াল কিভাবে ডাকে, নেচে নেচে আমাদের শিক্ষকরা আমাদের কোমলমতি ছেলেদেরকে এগুলো শেখাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধিতা আগে করেছিলই, এখন আবার বৈজ্ঞানিক এবং বাস্তবতা বিরোধী একটি শিক্ষা কারিকুলাম আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে। এই শিক্ষা কারিকুলাম যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতের কোনো ছাত্র রাষ্ট্রনায়ক শিক্ষিত থাকবে না। শেখ হাসিনার মন্ত্রী এমপি আর নির্বাচন কমিশনের মতো বুদ্ধি প্রতিবন্ধী সৃষ্টি হবে এই দেশে। বাংলাদেশের জনগণ নাগরিক থেকে প্রজার ভূমিকায় যাবে, শাসকের শৃঙ্খলে আবদ্ধ হবে। দাসের যেহেতু রান্নার প্রয়োজন আছে, দাসের যেহেতু সেবা করার টেকনিক্সের প্রয়োজন আছে, এই জন্য দুটোবনে শিক্ষা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থাকে আজ শাসকের দিকে ধাবিত করছে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত বিষয় স্কুল কলেজের কারিকুলাম, যা নিয়ে সমালোচনায় রাজনীতিবিদদের মতো মুখর দেশের জনগণ। সেই শিক্ষা কারিকুলাম নিয়েই আজ আমাদের উপস্থাপনা। প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান লেখাপড়া করুক, বড় মানুষ হোক। গাছের চারাকে যেভাবে খুব যত্ন করে বড় করতে হয়, তেমনি একটি সন্তানকেও বাবা মা লেখাপড়া শিখিয়ে বড় করে তোলার চেষ্টা করেন। সেখানে স্কুলে বসে আড্ডা বা ডিম ভাজি বা আলু ভর্তা বানানোর শিক্ষা দেয়া হলে সেটি নিয়ে বিতর্ক তৈরি হবেই। প্রশ্ন তৈরি হবে হাঁসের ডাক, ব্যাঙের লাভ, কুকুর বিড়ালের ডাক শেখাতে গেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই শিক্ষা কারিকুলাম এত ভালো হয়ে থাকলে এ নিয়ে কেন এত বিতর্ক? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, বর্তমান কারিকুলাম সানন্দে গ্রহণ করেছে শিক্ষার্থীরা। বর্তমান কারিকুলামে ব্যাকবেঞ্চার বলে কোনো শিক্ষার্থী নেই। বিভিন্ন গ্রুপ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা হওয়ায় ভালো শিক্ষার্থী তুলনামূলক দুর্বল শিক্ষার্থীকে ভালো করার চেষ্টা করছে। এছাড়া মুখস্থ বিদ্যার চেয়ে শিখে শিখে আয়ত্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। ডিম ভাজা বা আলু ভর্তা বানানো বছরে একদিন শেখানো হয় বলে দাবি করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এই রান্নাবান্নাকে স্কাউটিং এর সাথে তুলনা করেন তিনি। কারিকুলামটা সবচেয়ে বড় যে জিনিস, যাদের জন্য তৈরি করা তারা খুব সাদরে গ্রহণ করেছে। আপনি যে কোনো স্কুলে যান, বাচ্চাদের সাথে কথা বলেন, দেখবেন যে বাচ্চারা সাংঘাতিকভাবে গ্রহণ করেছে। এবং আগে ব্যাক বেঞ্চার বলে একটা শব্দ ছিল, পিছনের ছেলেটা কোনো পার্টিসিপেট করতো না, সামনের ফ্রন্ট বেঞ্চের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা 10-এর ভিতরে এরাই স্যারদের সাথে কথোপকথন করত। এখন কারিকুলামে কিন্তু সেটা না। এখন কারিকুলামে যেহেতু গ্রুপ ভিত্তিক, যৌথ, যার জন্য যে ব্যাক বেঞ্চার শব্দটাই উঠে গেছে এবং সবচেয়ে দুর্বল ছেলেটাও অন্যদের সাথে মিশে সাংঘাতিক রকম তারা আনন্দের সাথে ক্লাসগুলি করছে, এখন শিখছে। আগে ছিলাম আমরা মুখস্থ বিদ্যায়, আর এখন আমরা শিখে শিখে সেটাকে আয়ত্ত করার চেষ্টা করছি। তারা একসাথে বসে সমস্যার সমাধান করছে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এবং যে ছেলেটা দুর্বল সেও তার বন্ধুদের সাথে মিলে সবল হয়ে যাচ্ছে, তার বোঝাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। যেসব শিক্ষক কারিকুলামের বিরোধিতা করছেন তারা আসলে তাদের ব্যক্তিগত আয় কমে যাচ্ছে বলেই এমন বিরোধিতা করছেন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। এছাড়া কোচিং সেন্টারগুলোর ব্যবসায় ধস নামছে বলেই অভিভাবকদের কারিকুলামের বিরুদ্ধে উস্কে দিচ্ছে বলেও দাবি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা। বর্তমান কারিকুলামে গাইড বই কিনছে না শিক্ষার্থীরা, এই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ৩,০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও দাবি তার। এবং শিক্ষক, আমি ঢাকা কলেজের ইংরেজি শিক্ষক ছিলাম। আমি যদি জাস্ট রাস্তাটা পার হয়ে এলিফ্যান্ট রোডে বসি, আমি ইংরেজির অধ্যাপক, আমার মাসে লাখ লাখ টাকা ইনকাম হবে না? আমি কেন এই কারিকুলামের পক্ষে থাকব? আমার এই ইনকাম বন্ধ হয়ে যদি যায়, নীতি কথা বাদ দেন, ব্যক্তিগতভাবে আমার এটার প্রতি আকর্ষণ থাকবে না টাকাটা অর্জন করা। এটা একটা কারণ অনেকের। আরেকটা কারণ আপনারা দেখেন, আপনারাই, এটা আমরা জানতাম না, আপনারাই করেছেন। এই যে 3টা স্কুলের সামনে 10-12 জন করে অভিভাবক দাঁড়িয়েছিল, বিকারুন্নেসা, উইলস লিটল এবং মতিঝিল লাইটে। এবং সেখানে কি দেখা গেছে, যিনি দৌড়াদৌড়ি করে এটাকে অ্যারেঞ্জ করছেন, এবং 10 থেকে 12 জনের বেশি কোনো গার্জেন দাঁড়ায় না। যারা অ্যারেঞ্জ করছেন সেই লোকটা হলো যে এই লোকটাকে দৌড়াদৌড়ি করে দাঁড় করাচ্ছে, কথা বলাচ্ছে। এই যে আপনি কথা বলেন,
পরে তদন্ত করে বেরিয়ে আসলো, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই দিয়েছেন তদন্ত করে। উনি একজন কোচিং সেন্টারের মালিক, তার নাকি 15-16টা কোচিং সেন্টার আছে। তার মাথা গরম হয়ে গেছে, 6-7-এর ছেলেমেয়েরা সেই কোচিং সেন্টারে যায়। তার তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সে বাসা ভাড়া নিয়েছে 12টা জায়গায় বা 13টা জায়গায়, যারা পড়াবে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। এখন যদি 6-7-এর ছেলেরা না যায় এবং সে আগামী বছর 8-9-এ নতুন করে শুরু হলে 8-9-ও যদি তার কোচিং সেন্টার না যায়, তাহলে ঘটনাটা কী দাঁড়াবে? সে তো ইনভেস্ট করবে, তার মাথা গরম, সে চেষ্টা করেছে এদেরকে অর্গানাইজ করে। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি? আর একটা প্রায় 3,000 কোটি টাকার, আমি একটা গবেষণা এসেছে, 3,000 কোটি টাকা আমাদের গাইড বই ইনভেস্টমেন্ট আছে। এখন 6-7-এর ছেলেমেয়েরা গাইড বই কেনে না। আমরা প্রতিদিন হেডমাস্টারদের সাথে মিটিং করি, প্রতিদিন। আজকে 34তম দিন গেছে, প্রতিদিন রাত 9টা থেকে শুরু। তারা বলছে যে স্যার আমাদের ছেলেমেয়েরা এখন গাইড বই কেনে না, কোনো কোচিং সেন্টারে যায়। আমার কথা না, সারা বাংলাদেশের হেডমাস্টারদের কথা। এখন স্বাভাবিকভাবে এই যে গাইড বইয়ের ব্যবসা, কোচিং ব্যবসা, এগুলো যদি বন্ধ হয়ে যায়, যারা এটার সাথে জড়িত তারা কেন পক্ষে দাঁড়াবে? শিক্ষাক্ষেত্রে ইতিহাস টেনে বলেন 1961 সালের আগ পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত কোনো বিভাজন ছিল না। পাকিস্তান আমলে বিজ্ঞান, কলা ও বাণিজ্যের ভাগ তৈরি হয়ে বিভাজন তৈরি হয়। শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি, শুধু রূপান্তর হয়েছে বলেও দাবি করেন শিক্ষা অধিদপ্তরের প্রধান। বিভাজন পৃথিবীর, আমি বলি, আমাদের বাংলাদেশে 61 সালের আগে বিভাজন ছিল না, পাকিস্তান আমলে সেটা করেছে। 61 সালের থেকে বিভাজন করেছে। এখনও আপনি যান সবচেয়ে উন্নত দেশগুলিতে যান, 9 পর্যন্ত কোনো বিভাজন নেই। যেমন 10-এ গিয়ে বিভাজন হয় যুক্তরাজ্যে। কাজেই বিভাজনটা ফ্যাক্টর না, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বিজ্ঞান শিক্ষাটার উপরে সবাই যাতে একটু সংশ্লিষ্ট থাকে। আগে তো বাংলাদেশে এখনও আপনি যদি দেখেন 9% লোক বিজ্ঞান শিক্ষায় পড়াশোনা করে, এইচএসসি লেভেল। এটা তো হওয়া উচিত না, সবচেয়ে বেশি হওয়া উচিত বিজ্ঞান শিক্ষা, এবং যাতে সবাই অন্তত ক্লাস 10 পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র জানতে পারে, বুঝতে পারে, সেই জন্যই কারিকুলামটা করা হচ্ছে। এবং সেখানে আপনাদের যে কথাটা বললেন সেটা সঠিক না। বিজ্ঞান শিক্ষাটা আগে মুখস্থ করতো, এখন তারা কর্ম দিয়ে শিখে, পার্থক্য দেখে একদম খোল নলচে পাল্টে। এটাকে আমরা পরিবর্তন বলছি না, বলছি রূপান্তর। সম্প্রতি ভিকারুন্নেসা, উইলস লিটলস ও মতিঝিল আইডিয়ালের সামনে যেসব অভিভাবক আন্দোলন করেছেন, তারা কোনো একটি সুনির্দিষ্ট কোচিং সেন্টারের হয়ে আন্দোলনে নেমেছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষা কর্মকর্তা। এই যে 3টা স্কুলের সামনে 10-12 করে অভিভাবক দাঁড়িয়েছিল, ভিকারুন্নেসা, উইলস লিটল এবং মতিঝিল আইডিয়াল। এবং সেখানে কি দেখা গেছে, যিনি দৌড়াদৌড়ি করে এটাকে অ্যারেঞ্জ করছেন, এবং 10 থেকে 12 জনের বেশি কোনো গার্জেন দাঁড়ায় না। যারা অ্যারেঞ্জ করছেন সেই লোকটা হলো যে এই লোকটাকে দৌড়াদৌড়ি করে দাঁড় করাচ্ছে, কথা বলাচ্ছে, এই যে আপনি কথা বলেন। পরে তদন্ত করে বেরিয়ে আসলো, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই দিয়েছেন তদন্ত করে। উনি একজন কোচিং সেন্টারের মালিক, তার নাকি 15-16টা কোচিং সেন্টার আছে। তার মাথা গরম হয়ে গেছে, 6-7-এর ছেলেমেয়েরা সেই কোচিং সেন্টারে যায়। তার তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সে বাসা ভাড়া নিয়েছে 12টা জায়গায় বা 13টা জায়গায়, যারা পড়াবে তাদের সাথে কন্ট্যাক্ট করেছে। এখন যদি 6-7-এর ছেলেরা না যায় এবং সে আগামী বছর 8-9-এ নতুন করে শুরু হলে 8-9-ও যদি তার কোচিং সেন্টার না যায়, তাহলে ঘটনাটা কী দাঁড়াবে? সে তো ইনভেস্ট করবে, তার মাথা গরম, সে চেষ্টা করেছে এদেরকে অর্গানাইজ করে। নতুন কারিকুলামে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয় করতে প্রতিদিনই অনলাইনে মিটিংয়ে বসছেন দেশের সব প্রধান শিক্ষক ও শিক্ষা সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আমরা প্রতিদিন হেডমাস্টারদের সাথে মিটিং করি, প্রতিদিন। আজকে 34তম দিন গেছে, প্রতিদিন রাত 9টা থেকে শুরু। তারা বলছে যে স্যার আমাদের ছেলেমেয়েরা এখন গাইড বই কেনে না, কোনো কোচিং সেন্টারে যায়। আমার কথা না, সারা বাংলাদেশের হেডমাস্টারদের কথা। এখন স্বাভাবিকভাবে এই যে গাইড বইয়ের ব্যবসা, কোচিং ব্যবসা, এগুলো যদি বন্ধ হয়ে যায়, যারা এটার সাথে জড়িত তারা কেন পক্ষে দাঁড়াবে? এবং আমার মনে হয়, আমরা তো প্রতিদিন হেডমাস্টারদের সাথে কথা বলি, অভিভাবকরা প্রত্যেকটা স্কুলে আপনি যান, প্রত্যেকটা স্কুলে অভিভাবক সমাবেশ হয়েছে, এবং 5-10 জন করে অভিভাবকদেরকে নিয়ে একসাথে তো সব অভিভাবক একটা ক্লাসে ঢোকানো সম্ভব না। অনেক স্কুলেই অভিভাবকদেরকে দেখানো হয়েছে যে আপনার ছেলে মেয়ে কী করছে, এবং তারা দেখে, বিশেষ করে আমার সারা বাংলাদেশের চিত্রটা কিন্তু ভিন্ন। ঢাকা শহরে অল্প কিছু লোক যে বিরোধিতা করছে, সেই বিরোধিতা আর সারা বাংলাদেশের চিত্রটা ভিন্ন।
ইউরোপ আমেরিকাতে বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হয় না, তাই বাংলাদেশের শিক্ষাকেও ইউরোপ আমেরিকার মডেলে স্ট্যান্ডার্ড করে তোলা হচ্ছে বলে দাবি তাদের। সাজেশন ভিত্তিক কারিকুলাম থেকে বেরিয়ে আসতেই নতুন এই কারিকুলাম। প্রশ্ন কমন পড়ার ধ্যান ধারণা থেকে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে চান তারা। পড়াশোনা তো বাড়িতে দরকার নেই। আপনার কি ইউরোপ আমেরিকায় কোনো আত্মীয় স্বজন আছে? অবশ্যই আছে, বাংলাদেশে এখন সবাই আছে। আপনি দেখেন তো ওইখানে তারা বাসায় পড়েছে না করেন কিনা। বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পায় স্কুলে থাকে। বাবা মার আন্ডারে আসলে মনে করে যে এটা বোধহয় একটা কারাগারে আসে। যে জিনিসটা স্কুলেই পড়িয়ে দেওয়া হচ্ছে স্কুলে, কারণ বাচ্চাদেরকে আপনি কি 24 ঘন্টা পড়াবেন? আমরা বাচ্চাগুলিকে মুখস্থ করাতে করাতে GPA 5 পাবো। এবং আপনি দেখেন ওই স্যার সবচেয়ে ভালো স্যার, যে স্যারের সাজেশন সবচেয়ে ভালো আসে। 10টা প্রশ্ন স্যার দিয়েছে, 10টার মধ্যে 8টাই কমন করেছে, ওই স্যারের সবচেয়ে ভালো স্যার। আমরা কি সেই প্রক্রিয়া যাব? সাজেশন যার কমন পড়ে, আমরা বাচ্চারা যখন পরীক্ষা দিয়ে বের হয় প্রথম প্রশ্নটা থাকে বাবা মা বা গার্জিয়ান অভিভাবকের, এই কমন পড়েছ? এই কমন পড়ার জগতে কি আমরা যাব? আমরা কি এই জিনিসগুলি বুঝবো না? বর্তমান কারিকুলাম 2027 সাল পর্যন্ত পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকবে। কারিকুলামটি পরীক্ষামূলকভাবে চলছে। 2017 সাল থেকে নতুন কারিকুলামের প্রক্রিয়া শুরু হয়েছে। 800 শিক্ষা বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই কারিকুলাম প্রয়োগের আগে 62টি স্কুলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, আমাদের এখন যে কারিকুলামগুলি হচ্ছে সেটা 2027 পর্যন্ত মানে পর্যায়ক্রমে, দেখেন বইগুলোর মধ্যে লেখা আছে এটা পরীক্ষামূলক চলছে এবং এখানে রিফাইন্ড হতে হতে একটা পর্যায়ে আমরা যাব। 2017 সাল থেকে এটার প্রক্রিয়া শুরু হয়েছে। 800 বিশেষজ্ঞ এটাতে অংশ নিয়েছে তাদের মতামতের ভিত্তিতে, এবং পাশাপাশি তারা যে মতামতটা দিয়েছে সেটার আলোকে তৈরি করা হয়েছে এবং সেটা স্কুল কলেজে যাওয়ার আগে 62টা স্কুলে এটার পাইলটিং করা হচ্ছে। সেখানে ক্লাস 6-এ দেখা হয়েছে বাচ্চারা কীভাবে এটাকে রেসপন্স করে। কাজেই এরা হুট করে আসে নাই, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর অভাব আছে, এটি স্বীকার করেন শিক্ষা কর্মকর্তা। কারিকুলাম শুরু হয়েছে, ধীরে ধীরে অবকাঠামো হয়ে যাবে বলেও মনে করেন এই মহাপরিচালক। যে সারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, শুরু না করলে কখনো এটা পূর্ণতা পাবে। আপনারা শুরু করেন, আস্তে আস্তে আমাদের ল্যাকিং আছে, আমরা তো অস্বীকার করছি না। এই ল্যাকিংগুলি আস্তে আস্তে মিট আপ হবে। কিন্তু আপনি শুরু করেন যে আমি স্কুল বানাবো, শিক্ষক সংকট আছে, শিক্ষক সমস্ত নিয়োগ দেব, তারপরও শুরু করব, তাহলে আপনাকে একটা উদাহরণ দিই। 1971 সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার আগে যদি উনি ভাবতেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের সেনাবাহিনী তৈরি করতে হবে, আগে ট্রেনিং দাও, এরপরে সরকার গঠন করতে হবে, কী করতে হবে, সমস্ত কিছু যদি ট্রেনিং দিয়ে করতেন, তাহলে কি আমাদের স্বাধীনতা সেই সময় শুরু হতো? বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে যুদ্ধে নামো। কাজে এইটা যদি একটা সমস্ত কিছু তৈরি করে যদি করতে হয়, তাহলে সারা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে। অনলাইনে আপনারা রান্নার ক্লাসগুলোকে কেন এতটা হাইলাইট করছেন, এমন প্রশ্ন রাখেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা। ফিজিক্স, ম্যাথ, বাংলার ক্লাস হচ্ছে, সেগুলোকে হাইলাইট করা হচ্ছে না বলেও দাবি করা হয়। বলা হয় রান্নার মাধ্যমে একজন শিক্ষার্থী বাজেটিংও শিখছেন। ডিম বাজির আপনি দেখেন বছরে একটা ক্লাস হলো পিকনিকের মতো করে তারা একদিন রান্না করে। আপনি কি এই যে আমাদের টাঙ্গাইলের একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে ভারতেশ্বরী হোমস, সেখানে মেয়েদেরকে কিভাবে তৈরি করে, সব কিছু তারা নিজেরা করে। সেই জিনিসটা সারা বিশ্বেই তাই। এখন যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আমাদের দেশে অনেক পরে বরঞ্চ আমরা শুরু করেছি, যার জন্য আমরা পিছিয়ে আছি। কদিন সেই রান্নার ক্লাসটা আছে, আপনারা রান্নাকে হাইলাইট করছেন। অন্যান্য যে ক্লাসগুলি, ফিজিক্সের ক্লাস হচ্ছে, ম্যাথের ক্লাস হচ্ছে, ইংরেজি ক্লাস হচ্ছে, বাংলা ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলিকে আপনি হাইলাইট করেন না কেন? এটা তো উদ্দেশ্য প্রণোদিত নয় যে একদিন রান্না করবে বছরে, রান্নার ক্লাস করবে, পিকনিকের মতো বাচ্চারা একসাথে খাবে, একসাথে নিজেরা করবে, এবং রান্না করতে গিয়ে সে একটা বাজেটিংও শিখে, যে কতটুকু কী লাগবে এটা বাজেটিংও শিখে। এখন সারা পৃথিবী তো এই কাজগুলি হচ্ছে। আমি বললাম যে স্কাউটের ছেলেরা তো আমাদের সাধারণ ছেলে মেয়েদের চেয়ে একটু আগানো। তো স্কাউটিংয়ের ছেলেরা সারা বছরব্যাপী যদি তারা একাধিকবার এই প্রোগ্রামগুলি করে, তারা বছরে আমাদের সাধারণ ছেলেদেরকে একবার করতে পারে না। এবং আপনারা বারবার সেইটাকে হাইলাইট করছেন। সেটাকে হাইলাইট করার তো কিছু নেই, এটাতে একদিন ক্লাস হয়, এরা পিকনিকের আদলে তারা করবে। এখন বারবার বিভিন্ন জায়গা থেকে যে রান্নাই শেখাচ্ছে, ঘটনাটা কি তাই?
আপনি ফিজিক্সের ক্লাসে যান, আপনার তো ক্যামেরা আছে, আপনি কি ক্লাসে ঢুকেন, দেখেন ফিজিক্সের ক্লাসে কি হচ্ছে, ম্যাথের ক্লাসে কি হচ্ছে। জিপিএ 5-এর পেছনে দৌড়ালে জাপান বা সিঙ্গাপুরের মতো শিক্ষা ব্যবস্থাকে প্রবর্তন করা যাবে না। অভিজ্ঞতা ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা ভারতের আগে বাংলাদেশ গ্রহণ করেছে বলেও দাবি করেন শিক্ষা অধিদপ্তরের কর্ণধার। পড়াশোনার স্টাইলটাই তো এটা। পড়াশোনা আপনি যদি জিপিএ 5-এর পিছনে দৌড়ান তাহলে তো হবে না, এটা তো পুরনো ধারা। আপনি জাপানকে আমাদের চেয়ে পিছিয়ে, সিঙ্গাপুর আমাদের থেকে পিছিয়ে, সাউথ কোরিয়া আমাদের থেকে পিছিয়ে, তারা যদি এই প্রক্রিয়া এগিয়ে যেতে পারে তাহলে আমরা তো পিছিয়ে আছি। আমি আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে একটা সম্মেলনে আমি বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি করেছি ডিজি শিক্ষা হিসেবে বাংলাদেশ। ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন এবং ওখানে ওনারা বলছেন যে আমরা এই এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষা, সেটার ব্যাপারে আমরা প্ল্যানিং করছি এবং আমরা আগামী 3-4 বছরে প্ল্যানিংটা বাস্তবায়ন করব। ওনার পরপরে আমার বক্তব্যটা ছিল, আমি বলেছিলাম ইন্ডিয়া যেটা শুরু করবে বাংলাদেশ অলরেডি সেটা শুরু করেছে এবং পৃথিবীতে 37টা দেশ অলরেডি এই প্রক্রিয়ার মধ্যে আছে। কোনো এক অনুষ্ঠানের নাচের ভিডিও দেখিয়ে শিক্ষা কারিকুলামের বিরোধিতায় প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয়। ধর্ম পড়ানো হচ্ছে না, নবীর ছবি আঁকতে বলা হচ্ছে, এমন মিথ্যা অভিযোগ উঠেছে যার কোনো সত্যতা নেই বলেও দাবি করা হয়। সব ক্লাসেই ধর্ম বাধ্যতামূলক রাখা হয়েছে। এবং দেখেন এখন কেউ কেউ ধর্মকে পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করছে। আমি নাম ধরেই বলি, মোহাম্মদপুর কলেজে, মোহাম্মদপুর একটা বিখ্যাত স্কুল, সেখানের একজন গার্জিয়ান সে স্ট্যাটাস দিয়ে দিল যে নতুন কারিকুলামে ধর্ম শিক্ষার ক্লাসে নাকি নবীজির ছবি। এরকম ডাহা মিথ্যা কথা। আপনি তো বলেন ফরগেট অ্যাবাউট এভরিথিং, বাংলাদেশে এটা কি সম্ভব আমার আপনি দিয়ে আমরা বলবো কোনো ছাত্রকে যে নবীজির ছবি আঁকো? এরকম একটা মিথ্যা ভাষণ উনি দিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় 6 লাখ। আমরা সাথে সাথে তদন্ত করেছি, ওই স্কুলে গিয়েছি, ওই স্কুলের বের করেছি কোন ওই গার্জেনের ছাত্রী মানে কোন ক্লাসে আছে, ছাত্রদের সাথে কথা হয়েছে, শিক্ষকদের সাথে হয়েছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি না। এরকম আচ্ছা আপনি বলেন একটা আমাদের নবীজির ছবি আঁকার কথা কেউ বলতে পারে? অবশ্যই আছে, অবশ্যই আছে। না না না, অবশ্যই ধর্মশিক্ষা বাধ্যতামূলক। এই যে মাঝখানে এখন হচ্ছে একটা নাচের দৃশ্য দেখাচ্ছে, এটা আমাদের কোন জায়গায়? এটা অন্য কোনো ওয়ার্কশপের চিত্র আমাদের কারিকুলামের ট্রেনিং দেখাচ্ছে। ডাহা একটা মিথ্যা কথা। এই ধরনের কোনো ট্রেনিংয়ে আমাদের কোনো অংশই নেই। আপনি এই যে লোকটার ছবি দেখাচ্ছেন নাচছে, অন্যান্যরা দাঁড়িয়ে দেবে, এটা আমার মনে হয় কোনো এনজিও বা অন্য কিছু হবে, সেইটার ছবি দিয়ে নিচে দিয়ে দিয়েছে, এটা নাকি আমাদের কারিকুলামের ট্রেনিং। এই মিথ্যা কথাগুলি বলার চেষ্টা করছে যে কোন জায়গায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আমাদের কোন জায়গায় এই যে এই নাচের দৃশ্য দেখাচ্ছে ট্রেনিংয়ের মধ্যে। এগুলি তো স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদেরকে বা গার্জিয়ানদেরকে বিপদগামী করার জন্য ভুল তথ্য। আমি বলছি না যে আমাদের এবং এটা তো পরিশীলিত হচ্ছে। একটা পর্যায়ে আমরা 2028-এর ভিতরে হয়তো সুন্দর একটা জিনিস পাবো। এখনও কোনো ভুলভ্রান্তি পেলে সেগুলি নিয়মিতভাবে তৈরি করা হচ্ছে, শুদ্ধ করা হচ্ছে, কিন্তু মিথ্যা কথা বলা তো ঠিক না। বিতর্ক যেমন অভিভাবকদের তেমনি রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আগে যা ছিল তার থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তার গুণগত মান নিয়ে এই প্রশ্ন। আমাদের আগের যুগের মানুষ স্বল্প পড়াশোনা করলেও যতটুকু শিখেছেন ততটুকুতে বেশ ধার ছিল, কিন্তু এখন অনেক পড়াশোনা করেও শিক্ষার্থীদের মাঝে সেই ধার নেই। এ কারণেই যত আতঙ্ক অভিভাবকদের মধ্যে। হাঁস ডাকা, ব্যাঙের লাফালাফি, বিছানা গোছানো এসবের সমালোচনা করেন রাজনৈতিক নেতারা। ইদানিং শুনতে পাচ্ছি আমাদের স্কুলে আপনার ছেলে মেয়ে নাতিপতিদের আলু ভর্তা শেখানো হচ্ছে, বেগুন ভর্তা শেখানো হচ্ছে, হাঁস কিভাবে ডাকে শেখানো হচ্ছে, কুকুর বিড়াল শেয়াল কিভাবে ডাকে, নেচে নেচে আমাদের শিক্ষকরা আমাদের কোমলমতি ছেলেদেরকে এগুলো শেখাচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন তাদের সবার ছেলে মেয়ে নাতিপতি বিদেশে পড়াশোনা করছে, আমাদের ছেলে মেয়েদেরকে এইসব নর্তন কীর্তন তিরিং বিরিং এইসব নাচের মধ্যে নামিয়ে দিয়েছে বাবা শেখ হাসিনা। বাংলাদেশে আরো নাটক শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী। আমরা দেখছি
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী তো আগে করেছিলই, এখন আবার বৈজ্ঞানিক এবং বাস্তবতা বিরোধী একটি শিক্ষা কারিকুলাম আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই শিক্ষা কারিকুলাম যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতের কোনো ছাত্র রাষ্ট্রনায়ক শিক্ষিত থাকবে না। শেখ হাসিনার মন্ত্রী, এমপি আর নির্বাচন কমিশনের মতো বুদ্ধি প্রতিবন্ধী সৃষ্টি হবে এই দেশে। অতএব এই দেশে সুচারুভাবে আর পরিচালনা করা যাবে না। অতএব আমাদের দাবি, অন ইসলামিক মুসলমানদের, এই দেশের জনগণের যে চেতনা, এই চেতনা বিরোধী এই শিক্ষানীতি বাদ করতে হবে। ইসলাম এবং মুসলমানদের চেতনা অনুযায়ী তথা এই দেশের মানুষের ঐতিহ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সবাই বাংলাদেশের জনগণ নাগরিক থেকে প্রজার ভূমিকায় যাবে, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে। দাসের যেহেতু রান্নার প্রয়োজন আছে, দাসের যেহেতু সেবা করার টেকনিক্সের প্রয়োজন আছে, এই জন্য দুটোবনে শিক্ষা কারিকুলাম ও শিক্ষা ব্যবস্থাকে আজ দাসত্বের দিকে ধাবিত করছে। আমাদের প্রজন্ম আজ আলু ভর্তা বানানো শিখছে, ডিম পাক করা শিখছে, অর্থাৎ একজন দাস যেভাবে তার সুচারুরূপে দাসত্বের কাজগুলো, দাসদাসীর কাজগুলো পালন করে। যেহেতু শিক্ষা কারিকুলামের সাথে সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সব আদর্শের মানুষের সন্তানদেরকেই আসতে হয়, সেক্ষেত্রে সবার মতামতও অগ্রাধিকার পাওয়া উচিত এবং শিক্ষা কারিকুলাম করার ক্ষেত্রে সবাইকে নিয়েই বিতর্কের ঊর্ধ্বে একটি শিক্ষা কারিকুলাম হোক, সেটি দেশবাসীর প্রত্যাশা। আজ এখানেই থামছি। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিলে সবাই দেখতে পাবেন। নতুন নতুন সংবাদ পেতে হালচালের পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য।